সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এমি টেলিভিশন। আমি মোহাম্মদ নাঈম তালুকদার আপনাদের সাথে আছি পিরোজপুর জেলা প্রশাসনের 180 দিনের অগ্রযাত্রা শীর্ষক অনুষ্ঠান নিয়ে। আজকের অনুষ্ঠানে আমরা তুলে ধরব পিরোজপুরের বিগত 180 দিনের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে, বিভিন্ন অগ্রযাত্রা নিয়ে, বিভিন্ন উদ্যোগ, সেই উদ্যোগগুলো বাস্তবায়ন কেমন হলো সে বিষয়ক আমরা আলোচনা করতে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসাবে আছেন তিনি পিরোজপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব আশরাফুল আলম খান। আমরা অনুষ্ঠান শুরুতেই সরাসরি স্যারের কাছে চলে যাই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, শুরুতেই গত 20 মার্চ আপনি স্যার উপসচিব থেকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। এজন্য আপনাকে এমি টেলিভিশনের পক্ষ থেকে স্যার অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, শুরুতেই আপনার পরিচিতি এবং প্রশাসনিক অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন স্যার। আমি মোহাম্মদ আশরাফুল আলম খান। আমি 12 সেপ্টেম্বর 2024 সালে আমি এই জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করি। যোগদান পরবর্তীতে আমি প্রায় 6 মাস অতিবাহিত করি এই জেলায়। এর পূর্বে আমি প্রশাসনের বিভিন্ন ডিসিপ্লিনে, বিভিন্ন পদে, বিভিন্ন সেক্টরে আমি কাজ করি। স্যার, পিরোজপুরের জেলা প্রশাসকের দায়িত্ব নেওয়ার পরে 180 দিন স্যার অতিবাহিত হয়ে গেল স্যার। তো স্যার, আপনার মূল লক্ষ্যগুলো কি ছিল? পিরোজপুরে যখন আমি যোগদান করি তখন যে অবস্থাটি ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা, বাজার নিয়ন্ত্রণ, গুজবের বিরুদ্ধে যে আমরা একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, যে গুজবের বিরুদ্ধে আমাদের জনমত গঠন করে গুজব প্রতিহত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাজার নিয়ন্ত্রণ করা, গুজব বিরুদ্ধে আমাদের সচেতনতা তৈরি করা, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে সম্পৃক্ত করা, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা, এগুলা ছিল আমাদের প্রথম দিককার বিষয়। এছাড়া যখন এখানে যোগদান করি তখন দুর্গাপূজা ছিল। আমাদের জেলায় প্রায় 500-র উপরে মণ্ডপ ছিল। ওই সময় আমাদের ঠিক একেবারে কঠোর নিরাপত্তার মাধ্যমে এবং একটা ফেস্টিভ মোডে দুর্গাপূজা উদযাপন করাই ছিল আমাদের মূল লক্ষ্য, এবং সেই কাজটি আমরা সুন্দরভাবে করতে পেরেছি। আপনারা জানেন যে আমাদের এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকজনের একটি চমৎকার মেলবন্ধন আছে, এবং আমরা সকল ধর্মের লোকদের সম্পৃক্ত করে আমরা দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি। এছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং আমাদের পূজা উদযাপন পরিষদ যারা আছেন এবং এখানে যারা ধর্মীয় নেতৃবৃন্দ আছেন, সকলে মিলে কিন্তু আমরা কিভাবে একটা সুন্দর দুর্গাপূজা উপহার দেওয়া যায় এবং গুজবের বিরুদ্ধে কিভাবে জনমত যাচাই করে এবং জনমতকে সামনে নিয়ে আমরা স্পষ্ট বিষয়গুলা উপস্থাপন করা যায়, সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করেছি। সেই দিকে আমাদের কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সকলেই কিন্তু আমাদেরকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা প্রদান করেছেন, এবং আমাদের সকলের প্রচেষ্টায় কিন্তু আমরা পিরোজপুর জেলায় এই দিকটাতে অনেক ভালো আছি। যাক স্যার, ধন্যবাদ আপনাকে স্যার। স্যার, জেলার মানুষের জন্য আপনার কর্ম পরিকল্পনাগুলোর মূল দিকগুলো স্যার কি ছিল? পিরোজপুর একটি নদী বেষ্টিত জেলা এবং একটি উপকূলীয় জেলা। এই জেলার জন্য যে কর্ম পরিকল্পনা তা অন্য জেলা থেকে ভিন্নতর হবে, এটা স্বাভাবিক। এখানে আমি যে প্রথম যে বিষয়টি আমার প্রাধান্য পেয়েছে এটা হচ্ছে নগরায়ন এবং কিছু রোড ট্রান্সপোর্ট সিস্টেমের উন্নতি সাধন। আপনারা জানেন যে আমাদের যে প্রথম দিককার যে বিষয়গুলো ছিল, যে আমাদের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, বাজার নিয়ন্ত্রণ রাখা, তারপরে হচ্ছে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা, নারী এবং শিশুর ক্ষমতায়ন এবং নারী নির্যাতনের প্রতিরোধে এবং বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের কার্যকরী ভূমিকা পালন করা, এবং যুব সমাজকে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা, এটাই ছিল আমার প্রথম লক্ষ্য। এই কাজগুলো আমরা সুন্দর এবং সুচারুরূপে করতে পেরেছি, এবং আমি এই বিষয়গুলোতে আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসার যারা আছেন তারা, আমাদের জেলা প্রশাসন
এবং কমিউনিটি ইনভলভমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। স্যার, এই পর্যায়ে আমরা উন্নয়ন কার্যক্রম এবং সাফল্য নিয়ে কিছু কথা বলবো স্যার। জি স্যার, গত 180 দিনের মধ্যে পিরোজপুর জেলায় কোন বিশেষ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে স্যার? আমি যখন এই জেলায় যোগদান করি তখন আমরা 13টি সেক্টরে প্রায় 62টি বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমন্বিত উন্নয়ন উদ্যোগ, স্কুল ডে, নো মাই ভিলেজ, এনডিডি কর্নার স্থাপন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য, বয়স্কদের জন্য বয়স্ক কার্ড এবং প্রবীণ পার্ক স্থাপন ইত্যাদি এই ধরনের বিশেষ বিশেষ 62টি বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আমি বলবো স্কুল ডে। আমি এখানে এসে যখন যোগদান করি তখন দেখি যে স্কুলে বাচ্চাদের শিক্ষার্থীদের আগমনের এবং শিক্ষার্থীদের স্কুলে আসার প্রবণতাটা অনেক কম ছিল। তো আমি ভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করি, বিশেষ করে স্কুল ডে। এই দিনটাতে সকল শিশু স্কুলে আসবে, তাদের স্কুল ড্রেসের বাইরে যে অভিভাবকরা আসবে, তারা একত্রে খেলবে, আনন্দ করবে, কালচারাল প্রোগ্রাম করবে এবং একটা ফেস্টিভ মুডে একটা দিন পালন করবে। এটা ছিল আমার একটা ইনোভেশন। এটাতে কিন্তু আমি সাকসেস হয়েছি এবং আমাদের শিক্ষার হার যেটা আমাদের ভালো করার জন্য যে আমাদের একটা অঙ্গীকার ছিল সেই দিকটাতে আমি মনে করি যে ভালো ভূমিকা রাখতে পেরেছি। এর মাধ্যমে আপনার আমাদের যে স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা অনেক কম ছিল, আস্তে আস্তে কিন্তু এটা বাড়ছে। আর সমন্বিত উন্নয়ন উদ্যোগ এমন একটি উদ্যোগ, এখানে হচ্ছে জনগণের যে সেবাটা জনগণকে সরকারি অফিসে এসে দিতে হবে না। এটা হচ্ছে আমরা সরকারি কর্মচারী যারা আছি আমরাই সেবা নিয়ে জনগণের কাছে যাব এবং জনগণের কখন কি প্রয়োজন এবং কোন কোন সেবাটা তার প্রয়োজন আমরা ইনস্ট্যান্ট ওইটা তাকে প্রোভাইড করতে চেষ্টা করব এবং প্রোভাইড করব। যদি কোনো সেবা আমরা ইনস্ট্যান্ট প্রোভাইড করতে না পারি তখন আমরা তাকে রেজিস্টারে অন্তর্ভুক্ত করব এবং পর্যায়ক্রমিকভাবে তাকে বিভিন্ন ধরনের হেল্প করব। যেমন সামাজিক সুরক্ষার জন্য যে কর্মসূচিগুলো আছে, অনেক সময় মানুষের জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের সাথে সম্পৃক্ত না হওয়ার কারণে এগুলো ওনারা জানতে পারেন না। তার দরজায় গিয়ে যে কার কোন সেবা প্রয়োজন, যদি দেখি কেউ বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এগুলা থেকে বঞ্চিত হচ্ছে যোগ্যতা থাকা সম্পন্ন পরেও, তখন আমরা তাদেরকে এই সেবাগুলো আমরা প্রোভাইড করব। যদি তার ইমিউনাইজেশনে কোনো সমস্যা, ইমিউনাইজেশন করব। কন্ট্রাসেপশন প্রয়োজন লাগলে ইনস্ট্যান্ট আমরা কন্ট্রাসেপশন দিব। আমাদের ভ্যাকসিনেশনের প্রয়োজন ইনস্ট্যান্ট আমরা ভ্যাকসিনেশন করব এবং কোনো বাচ্চা যদি স্কুলে না যায় সাথে সাথে আমরা ভর্তির কার্যক্রম গ্রহণ করব। এটা হচ্ছে একটা নতুন ধরনের উদ্যোগ যেটা আমার মাধ্যমেই এটা প্রথম বাস্তবায়িত হচ্ছে এবং আমরা কিন্তু বিভিন্ন আবাসন এবং দরিদ্রপীড়িত যে এলাকাগুলো যারা পিছিয়ে পড়া, যেখানে মানুষজন সাধারণত সরকারি সেবা নিতে আসতে অনাগ্রহী বা যে কোনো কারণে আসতে পারছে না, আমরা কিন্তু আমাদের সেবাগুলো নিয়ে সরকারের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা মিলে কিন্তু আমরা তাদের সেবাটা নিয়ে আমরা তাদের দোরগোড়ায় পৌঁছে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছি। জেলা প্রশাসন বিগত দিনে গতানুগতিকভাবে যেভাবে চলে আসছিল স্যার, তো স্যার আপনি আসার পরে আপনার নেতৃত্বে স্যার ব্যতিক্রম ধর্মী কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি স্যার? ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগের মধ্যে আমাদের নো মাই ভিলেজ বাচ্চাদের শিক্ষার্থীদের জন্য একটা নতুন উদ্যোগ, স্কুল ডে একটা নতুন উদ্যোগ, সমন্বিত উন্নয়ন উদ্যোগ একটা নতুন উদ্যোগ। এছাড়া অনাবাদি জমি আবাদের আওতায় আনার যে বিষয়টি, এটা একটা নতুন উদ্যোগ। আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি কার্যক্রম গ্রহণ করেছি। আমরা নো মাই ভিলেজ একটা নতুন উদ্যোগ, যেটার মাধ্যমে একটা শিক্ষার্থী তার গ্রামকে জানবে। আমরা অনেকেই গ্রাম থেকে পড়ালেখা করে আমরা শহরে আসি, একসময় বড় হই, কিন্তু আমাদের গ্রামে আসলে কি উৎপাদন হয়, গ্রাম থেকে কিভাবে শহরে আসবে, গ্রামের বিখ্যাত ব্যক্তিবর্গ কে, গ্রামের প্রথিতযশা ব্যক্তিকে, গ্রামের উৎপাদন কি, এগুলো কিন্তু আমরা জানি না। তা আমি চাই যে বাচ্চারা তার গ্রামটাকে জানুক। নো মাই ভিলেজ এটা হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ। এছাড়া 70 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের জন্য আমরা হেলথ কার্ডের ব্যবস্থা করছি। এর মাধ্যমে তারা হসপিটালে গেলে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবে। আর এনডিডি কর্নারের মাধ্যমে আমরা যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আছে বা শিশু আছে তারা এই কর্নারে তারা বসে থেকে সরকারি যে স্বাস্থ্য সেবা সেটা পাবে। এই উদ্যোগগুলো হচ্ছে আমাদের ভিন্নতর উদ্যোগ। এছাড়া আমরা প্রবীণ পার্ক একটা স্থাপন করার চেষ্টা করছি, যেখানে প্রবীণরা তাদের অবসর সময়টুকু খুব আনন্দ ঘনপূর্ণভাবে সুন্দরভাবে কাটাবে। এছাড়া আমাদের আরো অনেক ধরনের নতুন নতুন উদ্যোগ আছে, যেমন উপকূলীয় অঞ্চল বিধায়
আমাদের কিন্তু রেমাল বা অন্য অন্য যে কোনো জলোচ্ছ্বাস বা বন্যাতে আমাদের স্কুলগুলো কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে যে ফাইলপত্র আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা এই বছর আমরা 100টি স্কুলে কিন্তু আমরা ট্রাঙ্ক দিব, যাতে কোনো দুর্যোগে যেন খুব তাড়াতাড়ি এই তাদের প্রয়োজনীয় মালামাল নিয়ে এটা মুভ করা যায়। এছাড়া আমরা কৃষির দিকেও আমাদের অনেক নজর আছে। আমাদের আপনি জানেন যে আমাদের যেহেতু উপকূলীয় জেলা, পানি নামতে একটু বেশি দেরি হয়। এই জন্য আমরা কিভাবে ক্রপ রোটেশন করব এবং ক্রপ রোটেশনের মাধ্যমে আমাদের উৎপাদন বৃদ্ধি করব, এই ধরনের বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমাদের যেহেতু পানির স্বল্পতা আছে, সুপ্রিয় পানির অভাব আছে খুব প্রকট, সেই জন্য আমরা প্রতি উপজেলায় আমাদের যে খাস পুকুরগুলো আছে এগুলাকে মানুষের ব্যবহার উপযোগী করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা গ্রহণ করেছি। এগুলা ছিল ব্যতিক্রম ধর্মী কার্যক্রম। এছাড়া আমরা অনেক ধরনের কার্যক্রম আরো গ্রহণ করেছি। আমরা প্রায় 13টি সেক্টরে 62টি বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছি, যেগুলা বাস্তবায়িত হচ্ছে অনেকগুলো, আর যেগুলা বাস্তবিত হওয়ার প্রক্রিয়াধীন আছে কিছু, এবং সবগুলা যদি বাস্তবিত হয় যে আশা করি এই অঞ্চলের মানুষের জীবন মানের অনেক উন্নয়ন ঘটবে। জেলা প্রশাসনের ডিজিটালাইজেশন এবং সাধারণ মানুষের জন্য সরকারি সেবা কিভাবে স্যার আরো সহজলভ্য করা যায়, এই ব্যাপারে স্যার আপনার পদক্ষেপগুলো স্যার কি কি নেওয়া হয়েছে স্যার? আপনারা জানেন যে আমরা অনেক ক্ষেত্রেই ডিজিটালাইজেশনে পদার্পণ করেছি। বিশেষ করে আমাদের ই পর্চা, ই মিউটেশন, জিআরএস সিস্টেম, ই পাসপোর্ট ইত্যাদি ক্ষেত্রে আমরা, এছাড়া আমাদের যে ড্রাইভিং লাইসেন্স, এগুলো আমরা অনলাইনে এগুলা দেওয়ার চেষ্টা করছি। এইগুলো হচ্ছে আমাদের দিক থেকে ডিজিটালাইজেশনের মাধ্যমে বা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সেবা প্রদানের মাধ্যমে মানুষের সেবা সহজীকরণ। এছাড়া আমাদের এই সেবাগুলাকে যেন গতিশীল এবং সুন্দর করা যায়, তার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। বিশেষ করে আমরা কিন্তু গণশুনানি করি, প্রতি বুধবার এখানে গণশুনানি হয়। এর কি আমার সাথে কথা বলার জন্য কিন্তু মানে কারো অনুমতি লাগে না, যে কোনো ব্যক্তি যে কোনো সময় প্রবেশ করে আমার সাথে তার কথা বলতে পারে। আমরা মানুষের কথা শুনি এবং শুনে আমরা যাচাই করি, যাচাই করে যদি সত্যতা পাওয়া যায় তার বিরুদ্ধে কিন্তু আমাদের দোষী যারা আছে কর্মকর্তা বা কর্মচারী, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা প্রয়োজনীয় আইন কার্যক্রম গ্রহণ করি। এছাড়া আমাদের এখানে গোয়েন্দা নজরদারি আছে এবং আমাদের সিসিটিভি ক্যামেরা আছে বিভিন্ন জায়গায় বসানো। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে জনসেবাটাকে কিভাবে দেওয়া যায় সেইভাবে আমরা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। জেলা প্রশাসনের দুর্নীতি দমন ও স্বচ্ছতা নিশ্চিত করতে আপনার নেওয়া পদক্ষেপগুলো কি কি? এবং স্যার আমরা মাঠ পর্যায়ে অনেক সময় আমরা বিভিন্ন পর্যায়ে জানি যে বিভিন্ন সরকারি দপ্তরে স্যার যে ব্যক্তিরা একাধিক সময় বা অনেক দিন একই চেয়ারে বসে থাকলে মানে তাদের মানে নিজেদের মধ্যে একটা আমিত্ব চলে আসাতে ওই সেক্টরের কাজগুলো কিছু স্থবিরতা চলে আসে। এই ব্যাপারে স্যার আপনার যদি কোনো পদক্ষেপ বা? জি, আমি এখানে যোগদান করার পরে ভূমি প্রশাসনে যারা 3 বছর ছিল এক চেয়ারে, আমরা কিন্তু তাদের সকলকেই বদলি করেছি এবং যারা 3 বছরের মধ্যে আবার অতিক্রম করেছে তাদেরকেও বদলি করার প্রক্রিয়াধীন আছে। তো আমরা কিন্তু এবং যার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে দুর্নীতির, আমরা কিন্তু সাথে সাথে তা যাচাই করে যদি সত্যতা পাওয়া যায় তার বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করছি। বিভিন্ন বিভাগীয় মামলাও আমরা চালু করছি। তো আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আপনারা জানেন যে আমরা বিশেষ করে যে ধরনের স্বচ্ছতা অবলম্বন করলে সরকারি অফিসে স্বচ্ছতা আনয়ন করা সম্ভব, আগের চেয়ে আমরা মনে হয় যে অনেক শতভাগ স্বচ্ছতার সাথে আমরা এবং জবাবদিহিতার সাথে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করছি। যে দুদক যে কার্যালয় আছে তারাও বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করছে। এর মাধ্যমে দুর্নীতি আমি মনে করি বর্তমানে নাই বললেই চলে এবং আমাদের দুর্নীতিতে বর্তমানে কোনো দুর্নীতির এই ধরনের কোনো সংবাদ আমাদের কাছে নাই। এবং যদি এই ধরনের কোনো সংবাদ আমরা পাই, আমরা সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কিন্তু আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে কোনো কার্পণ্য করি না এবং করবো না। স্যার এ পর্যায়ে আমরা জেলার আইন শৃঙ্খলা সম্পর্কে কিছু জানতে চাচ্ছি স্যার। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের স্যার ভূমিকা কেমন ছিল স্যার? আমি এই জেলায় যোগদানের পরপরই আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে যে খুব ভালো ছিল বিষয়টা এরকম না। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। বিশেষ করে আমরা ঘন ঘন কোর কমিটির মিটিং করেছি, আমরা মাসিক আইন শৃঙ্খলা কমিটি করেছি এবং মাসিক আইন শৃঙ্খলা কমিটির পাশাপাশি
আমরা যে কাজটুকু করেছি, আমরা বিভিন্ন সমাজের বিভিন্ন সেক্টরে যে জনগণ, যেমন ব্যবসায়ী সমিতি, বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি, তারপরে যে বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদের সাথে আমরা কিন্তু একাধিক মিটিং করেছি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আছেন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আছেন, তাদের সাথেও আমরা একাধিক সভা করেছি। এবং সর্বোপরি আমরা যে এখানে আমাদের জানেন যে এখন বর্তমানে সেনাবাহিনীও আমাদের মাঠে আছেন, ওনারাও আমাদেরকে চমৎকার সাপোর্ট প্রদান করছেন। পুলিশের মনোবল চাঙ্গা করার জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করছি। এবং বিশেষ করে যে কাজটি আমরা করছি সেটি হচ্ছে আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য কমিউনিটি ইনভলভমেন্ট। আপনারা জানেন যে বড় ধরনের কোনো অপরাধ সংগঠন হওয়ার মতো কোনো আলামত কিন্তু এই জেলায় নাই। এটি আমি মনে করি একটা ভালো দিক। এবং যে সামান্য চুরি ঘটনা কিছু ছিল সেটা আমরা কমিয়ে আনতে পেরেছি। এটা আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক তাদের কমিউনিটিকে ইনভলভমেন্ট করে পাহারার ব্যবস্থা করেছে এবং রাত জেগে পাহারার ব্যবস্থা করেছে পালাক্রমে। এতে চুরি কিন্তু বন্ধ হয়ে গেছে। সিসি ক্যামেরা বসানোর দরকার, এই সিসি ক্যামেরা আমরা বসিয়েছি এবং সিসি ক্যামেরা আরও যেগুলো প্রয়োজন সেগুলা আমরা আরও বসাবো। এছাড়া বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে, বিভিন্ন তল্লাশিও করা হচ্ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালোই আমি বলবো পিরোজপুরে। আমি আশা করছি যে সামনের দিনগুলোতেও এইভাবে যদি আমরা আমাদের ধারা অব্যাহত রাখি, আশা করি এটা আরো ভালো হবে। স্যার, এ পর্যায়ে আমরা জেলা প্রশাসনের সাফল্য এবং চ্যালেঞ্জ সম্পর্কে কিছু তথ্য জানতে চাচ্ছি। স্যার, বিগত 180 দিনের মধ্যে স্যার এমন কোনো অর্জন বা সফলতা যা আপনার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, যদি এমন কোনো তথ্য থেকে থাকে স্যার আমাদের কাছে একটু শেয়ার করবেন। আমাদের 180 দিনে সফলতা তো একেবারে কম না, অনেক ভালো সফলতা আমি মনে করি অর্জন করেছি। বিশেষ করে আপনারা জানেন এখানে যোগদান করার পরে দুর্গাপূজা একটা বড় উৎসব ছিল, এটা আমরা খুব সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমাদের বাজার ছিল নিয়ন্ত্রণহীন, সেটা আমরা কিন্তু চমৎকারভাবে সরকারের নির্দেশনায়, যে সরকার যেভাবে নির্দেশনা প্রদান করেছে, আমরা সরকারের নির্দেশনা অনুসরণ করে আমাদের টাস্কফোর্স কমিটির মাধ্যমে, তারপর বিশেষ ভিজিলেন্স টিমের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমরা কিন্তু বাজারটাকে চমৎকারভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এবং আপনারা জানেন যে পিরোজপুরে বাজার নিয়ে কিন্তু কোনো সমস্যা কারো নাই। এবং আমরা বিশেষ প্রণোদনা, বিশেষ করে ন্যায্য মূল্যে ডিম বিক্রি করা, সবজি বিক্রি করা, এই ধরনের কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগগুলো কিন্তু গ্রহণ করা হয়েছে। এই সময়টাতে লোডশেডিং কিন্তু থাকে, কিন্তু এই পর্যন্ত কিন্তু কোনো লোডশেডিং এর কোনো এই পিরোজপুরের আলামত নেই। সরকার আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছিল, আমরা তার প্রেক্ষিতে আমরা জেলার সমস্ত মসজিদে আমরা ব্যাপকভাবে এই সরকারের নির্দেশনাগুলো প্রচার করতে সক্ষম হয়েছি। আমরা স্কুলে টিচারদেরকে জানাতে সক্ষম হয়েছি। আমরা বিভিন্ন অফিস আদালতে এগুলা পত্রের মাধ্যমে জানাতে চেষ্টা করেছি এবং মাস পিপল অ্যাওয়ারনেসেরও একটা কাজ করেছি, যার মাধ্যমে এই সরকারের যে নির্দেশনাগুলো বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সেগুলা তারা যথাযথভাবে পালন করেছে। যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের এই রমজান মাসেও আমাদের কোনো লোডশেডিং নেই এবং জনগণ অনেক সুখী, হ্যাপি। আপনার মাধ্যমে যেটা জানতে পারলাম যে বিগত 180 দিনে পিরোজপুরে অনেক সফলতা অর্জন করেছি আপনার মাধ্যমে স্যার, ধন্যবাদের জন্য আপনাকে স্যার। কিন্তু স্যার এই কাজ করতে গিয়ে স্যার আপনার কি এমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বা আপনার কাজে কোনো বাধাগ্রস্ত হতে হয়েছে, এমন কোনো বিশেষ কোনো কারণ বা বিশেষ কোনো ইস্যু আছে কিনা? না, আমি এখানে আসলে কাজ করতে গিয়ে আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন হই নাই। কর্মকর্তার সংকট আছে কিছু এখানে। আবার আরেকটা বিষয় হচ্ছে এখানে যেসব কর্মকর্তাদেরকে পদায়িত করা হয় এর মধ্যে অনেকেই আছে আবার অতিরিক্ত দায়িত্বে। তো কাজ করার ক্ষেত্রে আসলে ফুল সুইং যদি অফিসার না পাওয়া যায় তখন কাজের ক্ষেত্রে একটু ডিফিকাল্টিসের মধ্যে পড়তে হয়। নিয়মিত কর্মকর্তা থাকলে যে কাজটুকু সুন্দরভাবে করা যায়, নিয়মিত কর্মকর্তার অভাবে কিন্তু সেটা একটু বিলম্বিত হয় বা একটু সমস্যার সৃষ্টি হয়। এই ছিল আমার কিছুটা চ্যালেঞ্জ। আমি মনে করি এটা কোনো চ্যালেঞ্জ না, কারণ আমরা যেই জনবল আছে সেই জনবলকে সাথে নিয়েই কিন্তু আমরা আমাদের কার্যক্রমগুলো সফল এবং সুন্দরভাবে করতে পেরেছি। আমি মনে করি এটা কোনো সমস্যা না। আশা করি এ ধারা অব্যাহত থাকবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো স্যার অনেক কথাই আমরা শুনলাম। তো এই পর্যায়ে স্যার আপনার পিরোজপুর সম্পর্কে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনসাধারণ যারা আছেন
তাদের জন্য আপনার বার্তা সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জানবো স্যার। আগামী দিনে পিরোজপুরের উন্নয়নে আপনার প্রধান লক্ষ্য কি কি স্যার? আমার প্রধান লক্ষ্য একটা না, অনেকগুলোই লক্ষ্য আমার। পিরোজপুর জেলার যে কচা নদীর উপর যে ব্রিজটি হবে, কচা নদীর ব্রিজটি, এটা খুবই একটা ভাইটাল একটা ব্রিজ। এখানে মঠবাড়িয়া, ভান্ডারিয়া, তারপর হচ্ছে পাথরঘাটা এবং পটুয়াখালীর সাথে আমাদের জেলা হয়ে ঢাকার সাথে একটা নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপন হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং প্রত্যাশা করি যে এই ব্রিজটি হচ্ছে এই পিরোজপুরের ডেভেলপমেন্টের প্রধান অন্তরায়। এবং এটি যদি হয়ে যায়, এই সমগ্র এলাকার লোকজন যখন এই এলাকাটিতে আসবে, তখন এই এলাকার গ্রোথ অনেক বৃদ্ধি পাবে। এবং আপনি আরো জেনে অনেক খুশি হবেন যে আমরা বিশেষ জাতের যে কৃষি এখানে ফলাচ্ছি, সেটা অনেকেই হয়তো জানে না। 46,000 মেট্রিক টন আমরা সুপারি উৎপাদন করি এবং আমাদের 3 মেট্রিক টন কিন্তু পান উৎপাদন হয়। তো এখানে সুপারির জন্য কিন্তু একটা বিশাল বাজার এখানে। তো এটা দিন দিন আরো বাড়ছে এবং আমাদের এই সুপারিটা কিন্তু রপ্তানিমুখী একটা মানে পণ্যে পরিণত হচ্ছে। আপনারা জানেন এখানে যে আমরা এই ঔষধি গাছ হিসাবে চুই ঝালে চাষ করছি। এখানে গত বছর প্রায় 25 মেট্রিক টন কিন্তু আমরা চুই ঝাল উৎপাদন করি। যে পিরোজপুরের যে মালটা, এখানে প্রায় 5,000 মেট্রিক টন মালটা প্রতি বছর উৎপাদন হয়, 7,000 মেট্রিক টন পেয়ারা উৎপাদন হয় এবং প্রায় 11,000 মেট্রিক টন আমড়া উৎপাদন হয়। এই ভিটামিন সি জাতীয় যে ফলগুলো আছে, এগুলার জন্য এই মাটি কিন্তু অনেক উর্বর। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি এগুলার আরো এক্সপান্ড করা যায়, এগুলা চাষাবাদ যদি আরো বৃদ্ধি করা যায়, এটা কিন্তু আমাদের জন্য একটি সম্ভাবনাময় শিল্প হিসাবে দাঁড়াবে। এছাড়া এখানে মুঘল আমলের একটি ভাসমান কাঠের বাজার আছে, যেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু কাঠ রপ্তানি হয়। আপনারা আরো জেনে খুশি হবেন, এখান থেকে এই আটঘর কুরিয়ানা থেকে কিন্তু আমরা 10টি নৌকা কিন্তু জার্মানিতে রপ্তানি করতে সক্ষম হয়েছি এবং 20টি নৌকা কিন্তু রপ্তানির প্রক্রিয়াধীন আছে। আমি মনে করি নৌভিত্তিক কূটনীতি যদি সরকার পরিচালনা করে, আমার মনে হয় এখান থেকে বিদেশে ব্যাপক ভিত্তিকভাবে আমরা কিন্তু নৌকা রপ্তানি করতে পারব। এই ক্রিকেট ব্যাট উৎপাদন হয়, যা দেশের প্রায় 70% ক্রিকেট ব্যাটের চাহিদা মেটায়। এখানের লোকজনের সাথে আমি কথা বলে যেটা জেনেছি, যে তারা বলেছে তারা যদি উইলো ভালো হয়, বিশেষ করে কাশ্মীর উইলো বা ইংল্যান্ড উইলো, এইগুলা যদি ভালো পায়, তারা বিশ্বমানের ব্যাট উৎপাদন করতে তারা সক্ষম হবে। যে নাজিরপুরে একটা ভাসমান সবজি বাগান আছে, যেখানে প্রতি বছর অনেক সবজি উৎপাদন হয় পানির উপরে ভাসমান। এটা কিন্তু ইউনেস্কো কর্তৃক স্বীকৃত প্রাপ্ত এবং দেশ বিদেশের অনেক লোকজন আসে এটাকে দেখার জন্য। আমি যদি সম্ভাবনার কথা আরো বলি, আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু 8,000 প্রায় ব্রয়লার খামার আছে, যেখান থেকে বছরে প্রায় 50 কোটি ডিম উৎপাদন হয়। এখানে যদি কৃষির পাশাপাশি এই পোল্ট্রি শিল্পে যদি প্রণোদনা বাড়ানো যায়, আমাকে খামারিরা বলেছেন যে তাদের উৎপাদন দ্বিগুণ করতে সক্ষম হবে। সেই ক্ষেত্রে যদি আমরা প্রতি বছর এখানে 100 কোটি ডিম উৎপাদন করতে পারি, তাহলে আমি মনে করি এই আমাদের ডিম দেশের চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি করা সম্ভব হবে। আমি এই সম্ভাবনাময় এই যে শিল্পগুলা বললাম, আমি যারা পোল্ট্রি শিল্প, তারপর হচ্ছে নার্সারি শিল্প, তারপরে হচ্ছে বেট, নৌকা, এগুলা কিন্তু সম্ভাবনাময় শিল্প পিরোজপুরের জন্য। এছাড়া আপনি জানেন এখানে ছোট বড় 28টি ডকইয়ার্ড আছে, যেখানে জাহাজ নির্মাণ হয় এবং ছোট ছোট ট্রলারও নির্মাণ হয় এবং এগুলো মেরামতো করা হয়। এটাও কিন্তু একটা সন্ধ্যা নদীর তীরে অবস্থিত একটা বিরাট একটা শিল্প। আমি মনে করি এই শিল্পগুলা যদি সরকারের পৃষ্ঠপোষকতায় আরো বেড়ে যায় বা বাড়ে এবং শ্রম পিপল ইন্টেন্সিভ হয়, মানুষ যদি এটার সাথে সম্পৃক্ত হয়, এখানে অনেক কর্মসংস্থান হবে এবং এখানকার পণ্য দেশ বিদেশে ছড়িয়ে পড়বে এবং এখানের কর্মসংস্থান সৃজন হবে। এবং আমাদের আপনি জানেন যে পাড়ের হাটে একটি ফিশ ল্যান্ডিং সেন্টার আছে, এখানে প্রতিদিন প্রায় 4-5 কোটি টাকার মাছ বিক্রি হয়। সম্ভাবনার দিক থেকে পিরোজপুর পিছিয়ে নেই, শুধু পরিকল্পনা একটু ভালোভাবে গ্রহণ করলে পিরোজপুর অনেক দূর এগিয়ে যাবে। যে গ্রামীণ অবকাঠামো
তৈরি, তারপর রোড ট্রান্সপোর্ট সিস্টেমের উন্নয়ন, তারপর হচ্ছে এখানে যদি কর্মসংস্থান, এগুলার যদি তৈরি করা যায়, কর্মসংস্থানের সৃষ্টি করা যায়। বিশেষ করে আমরা যে কাজটি করেছি, নারী উদ্যোক্তা তৈরি করা প্রশিক্ষণের মাধ্যমে, এবং বিশেষ করে আমরা নারীদেরকে কিন্তু ফ্রিল্যান্সিং এর ট্রেনিং দিচ্ছি এবং তাদেরকে কিন্তু একটা করে কম্পিউটারও দেওয়া হচ্ছে সরকারিভাবে। এতে করে কিন্তু তারা আয়বর্ধক কাজে নিজেকে নিয়োজিত করতে পারছে। অনেক উদ্যোক্তা আছে যারা বিভিন্ন সামাজিক ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা, যেমন রান্না, বিউটি পার্লার, এই ধরনের কার্যক্রমের মাধ্যমেও কিন্তু তারা স্বাবলম্বী হচ্ছে। আমি এখানে আসলে কর্মসংস্থানেরও ঘাটতি রয়েছে। যদি এখানকার লোকজনকে যদি আসলে যারা এখানে বাস করেন, পিরোজপুরের যদি কৃষি জমি যদি পতিত না রাখে এবং বছরব্যাপী কৃষি কাজ করা যায়, তাহলে কৃষির উৎপাদন বাড়বে, জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। এই জেলাটি উপকূলীয় জেলা বিধায় এখানে এই যে নদীর যে জোয়ারের পানি প্রতি বছর প্রবেশ করে, এর ফলে আমাদের কিন্তু ফসল ফলানোটা বিলম্ব হয়, ফসল কাটতেও বিলম্ব হয়। এই জন্য আমরা শীতের মৌসুমের যে ফসলটা, এটা কিন্তু আমরা করতে পারি না। কিন্তু এখানে যদি চারিদিকে পোল্ডার করা হয় এবং বলেশ্বর নদীকে যদি খনন করা হয়, আমি মনে করি যে এই কৃষি সমস্যা সমাধান হবে, কর্মসংস্থান হবে এবং উৎপাদন বাড়বে। এতে আমাদের অর্থনীতি অনেক চাঙ্গা হবে। সুপেয় পানির অনেক সমস্যা আপনি জানেন। পিরোজপুর যেহেতু একটা উপকূলীয় জেলা, এখানে পানিতে লবণাক্ততার পরিমাণ বেশি। আমরা এই সুপেয় পানির সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের এখানে সেডিমেন্টেশন একটা ট্যাঙ্ক আছে, যেটা পৌরসভার মাধ্যমে পুরো পৌরসভায় পানি সাপ্লাই হয়। এটাকে আমরা সংস্কার এবং পরিচ্ছন্নতার জন্য কার্যক্রম শুরু করেছি। আমরা পন্ড স্যান্ড ফিল্টারের মাধ্যমে যেন মানুষজন সহজে বিশুদ্ধ পানি পায়, সেই জন্য আমরা একাধিক পন্ড স্যান্ড ফিল্টার স্থাপন করার চেষ্টা করছি। এছাড়া রিভার অসমোসিস প্রক্রিয়া এবং রেইন হারভেস্টিং এর মাধ্যমে পানি ধরে রেখে মানুষের ব্যবহার উপযোগী করার জন্য কার্যক্রম গ্রহণ করছি। এগুলো যে পানি নিয়ে আমাদের কার্যক্রম, যে পিরোজপুর জেলার ভিতরে অনেক প্রবাহমান খাল ছিল একসময়, অনেক যেখান দিয়ে নৌকা চলতো, এখন এগুলা নেরু হয়ে গেছে অনেক। এখন এগুলা খনন করা জনমানুষের দাবি। এগুলা খনন না করলে এই যে পানি উঠে যায় বা বৃষ্টির পানিতে আশপাশে বাসা তলিয়ে যায়, মশা মাছির উপদ্রব হয়, জঞ্জাল হয়, এগুলোর জন্য কিন্তু আমরা কাজ করছি। আমরা এই খালগুলা খনন করব এবং পিরোজপুরের যে ঐতিহাসিক সৌন্দর্য, যেখান দিয়ে শহরের ভিতর দিয়ে যে প্রবাহমান খাল, এটাকে যদি আমরা আগের অবস্থায় নিয়ে আসতে পারি, আমি মনে করি ইট উইল বি ফ্যান্টাস্টিক জব। স্যার, আপনার সাথে বিভিন্ন জায়গায় সাংবাদিক হিসেবে আমাদের যাওয়ার সৌভাগ্য হয় স্যার। আপনি দেখেছি যে ছুটির দিনেও বিভিন্ন মাঠে ময়দানে ছুটে বেড়ান পিরোজপুরের উন্নয়নের জন্য স্যার। তো স্যার, আপনার দৃষ্টিতে স্যার পিরোজপুরের কোন কোন খাতে বেশি উন্নয়ন প্রয়োজন স্যার? আমি মনে করি পিরোজপুরের কর্মসংস্থানটি হচ্ছে কর্মসংস্থানের সবচেয়ে বেশি প্রয়োজন। কর্মসংস্থান এখানে কর্মসংস্থান কৃষির বিকল্প হিসেবে অন্য যে কর্মসংস্থান এখানে কিন্তু নাই। এটা একটি সম্ভাবনাময় জেলা। এটা হচ্ছে 3টি বিভাগের একটি সম্মিলন স্থল। এখানে নৌপথে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, মংলা সব জায়গায় যাওয়া যায়। সড়ক পথে এখান থেকে কিন্তু আপনি ঢাকা সহজেই 3 ঘন্টার মধ্যে যাওয়া যায়। আমি মনে করি এখানে যদি আরেকটি বিসিক শিল্পনগরী স্থাপন করা যায় এবং একটি ইপিজেড স্থাপন করা যায়, তাহলে অধিক সংখ্যক ছেলে মেয়ে এখানে কিন্তু কাজ করার সুযোগ পাবে। তার মাধ্যমে আমি মনে করি যে এখানকার উন্নয়ন ত্বরান্বিত হবে। আপনার কর্মব্যস্ততার মধ্যেও স্যার আমাদেরকে এতক্ষণ আপনি সময় দিলেন স্যার, এজন্য আপনাকে আমাদের এমি টেলিভিশনের পক্ষ থেকে স্যার আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ স্যার। তো সর্বশেষ আমি যেটা আপনার কাছে জানতে চাই স্যার, আপনি পিরোজপুরবাসীর জন্য স্যার আমাদের কি বার্তা দিবেন স্যার? দেখেন, পিরোজপুর একটা সম্ভাবনাময় জেলা, আমি আমার বক্তব্যে অনেকবারই বলেছি। তো পিরোজপুরের মানুষ অনেক শান্তিপ্রিয় এবং এতই শান্তিপ্রিয়, আসলে আমি চাকরি করতে এসে বুঝেছি যে এখানে আসলে মানে উল্লেখ করার মতো এমন কোনো নেগেটিভ ইস্যু নাই যে উল্লেখ করার মতো। তবে পিরোজপুরের অনেক লোক যারা দেশে বিদেশে এবং আপনাদের পিরোজপুরের বাইরে ঢাকায়, চট্টগ্রামে অনেক কিন্তু সলভেন্ট পিপল আছে যারা পিরোজপুর নিয়ে কিন্তু কাজ করতে পারে। আমি মনে করি যে আমাদের যারা আছেন এখানকার লোকজন যারা বাইরে আছেন,
তারা যদি পিরোজপুরের ডেভেলপমেন্টে নিজেকে সম্পৃক্ত করেন, আমার মনে হয় এই জেলাটি অনেক এগিয়ে যাবে। আর আমরা অনেকগুলো ইস্যু আইডেন্টিফাই করেছি, করে সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু আমরা অলরেডি পত্র প্রেরণ করেছি, সবসময় যোগাযোগ রাখছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি এইগুলা বাস্তবায়িত হয়, পিরোজপুরের একটি উন্নত জনপদে পরিণত হবে। ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ কথা বলছিলাম পিরোজপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব আশরাফুল আলম খান স্যারের সাথে। তো স্যার আমাদেরকে দীর্ঘ সময় তার কর্ম পরিকল্পনা, উন্নয়ন সম্পর্কে এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, আমরা শুনলাম। স্যারের অগ্রযাত্রার জন্য স্যারকে পিরোজপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরাও মাঠে ময়দানে আছি পিরোজপুরের সার্বিক উন্নয়নের জন্য। যারা যারা কাজ করছেন তাদেরকে আরো উৎসাহিত করতে আমরা আগামীতেও তাদের সাথে থাকব। এই বলে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করলাম। সবাই ভালো থাকবেন। এমি টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।